কানে কি কম শুনছো? কি জানতে চাইছি উত্তর দিচ্ছ না কেন? এতদিন যখন তোমার বকবক ঠিক মতোই কানে শুনেছি, কান এখন আরো ক্লিয়ার আছে। এই 5 লাখ টাকা রাখো, সন্ধ্যায় অফিস থেকে আসবার সময় ব্যাংক থেকে আরো 2 লাখ টাকা তুলে নিয়ে আসবো। তুমি তো ভুলে যেতে পারো, তোমার যে ভুলো মন, তাই আবারও বলছি ভালো ভালো টাকাটা নিয়ে আসবে। আচ্ছা গুলনাহার, 35 বছর তোমার সাথে সংসার করছি, তোমার কোন কথাটা শুনিনি আর তোমার কোন কাজটা ভালো ভালো করিনি? বেশি কথা না বলে চুপচাপ অফিসে যাও। এই চুপচাপটাই তোমার কাছে ভালো করি আমি বলেই রাজীব হায়দার বাসা থেকে বের হয়ে যাবে। এমন সময় হোঁচট খেয়ে পড়ে যাবে, কিন্তু ভাগ্য ভালো দরজা ধরে দাঁড়িয়ে গেল। বাসার ভেতর থেকে কাজের মেয়ে লিলি এসে বলল, মামা একটু বসে তারপর অফিসে যান। না রে, বসতে হবে না। হোঁচট খেলে যে স্থির হয়ে বসে যেতে হবে, তা না হলে বিপদ হতে পারে, এ কথায় আমি বিশ্বাসী না। কারণ আমার কপালে তো বিপদ হোঁচট খেলেও আসে আর না খেলেও আসে। এই বলে বাসা থেকে বের হয়ে গেল। গুলনাহার বেগম রাগান্বিত হয়ে লিলিকে বলল, তোকে এত কথা বলতে বলেছে কে? তোকে যে কাজগুলো দিয়েছি সে কাজগুলো ঠিক মতো কর। লিলি আর কোনো কথা না বলে চুপচাপ স্কেচে ভর দিয়ে রান্নাঘর দিকে চলে গেল। বিছানায় চাদর মুড়ো দিয়ে রাজন আরামসে ঘুমাচ্ছে। তন্নি বেডরুমের ভেতরে ঢুকে বিছানার কাছে এসে রাজনের মাথার উপর থেকে বিছানার চাদরটা সরিয়ে বিছানার উপর বসে বলল, শুনেছো তোমার মা তোমার বাবার সাথে সকাল সকাল কি ব্যবহারটা করলো? আমার এসব শুনে কাজ নেই, আমাকে একটু ঘুমাতে দাও তো। তাহলে তোমার কাজটা কি? সারাদিন ঘুমানো আর খাওয়া? দেশের সবকিছু পরিবর্তনের সাথে সাথে আমার মাঝেও পরিবর্তন এসেছে। আগে দিনরাত রাজনীতি নিয়ে ব্যস্ত থাকতাম, এখন ঘুম নিয়ে ব্যস্ত আছি। তুমি যাও তো, কানের কাছে ভ্যান ভ্যান করো না। আমি কানের কাছে ভ্যান ভ্যান করি আর তোমার মা তোমার বাবার সাথে যে ব্যবহার করে সেটা তাহলে কি? সেটা কি এটা কি এগুলো দেখার সময় আমার নেই, আমার এখন ঘুমানোর সময়। তুমি যাও তো, আমি কিছু বললেই তুমি ব্যস্ত হয়ে পড়ো। আমার কথা তো তোমার কাছে বিষ মনে হয়। আসলে আমি যদি তোমার মায়ের মতো হতে পারতাম তাহলেই ভালো হতো। আচ্ছা কি ভালো হতো? তুমি কি আমার মায়ের চেয়ে কোনো অংশে কম? আমি তোমার মায়ের মতো উঠতে বসতে জামাইকে শাসনের উপর রাখি না। হাতে গর্তে পড়লে চামচিকাও লাথি মারে। এই প্রবাদটির সাথে আমার বর্তমান জীবনের অনেক মিল। তুমি কি বলতে চাও এই ওয়ার্ডের সবচেয়ে বড় নেতা ছিলাম আমি? আমার কথায় বাগে মহিষে এক ঘাটে জল খেত, আর এখন তোমার আর মায়ের কথা শুনে আমাকে থাকতে হয়। শুধু বর্তমান নিয়ে ভেবেছো বলেই এমনটা হয়েছে। ভবিষ্যতে এমন পরিণত হবে সেটা যদি একটু ভাবতে, তাহলে আজকে ঘরের মধ্যে লুকিয়ে থাকতে হতো না। বলেই তন্নি হনহন করে রুম থেকে বের হয়ে গেল। আমিও তো সেটাই বলি, তুমি ভবিষ্যতে এসে যে পোল্টি মারবে, এমন করে আজে বাজে কথা শোনাবে, জানলে অতীতে বিয়ে নামক ভুলটা করতাম না। তন্নি রুম থেকে বের হতেই শাশুড়ি মুখোমুখি হয়ে গেল। তন্নি কিছুটা থতমত খেয়ে বলল, আপনি কিছু বলবেন? আমি খারাপ? আমার ব্যবহার খারাপ? আমি তোমার শ্বশুরের সাথে উঠতে বসতে খারাপ আচরণ করি? এ কথাগুলো তো প্রতিদিন ঢোল পিটিয়ে তোমার বাপের বাড়িতে ফোন করে বলো। তাহলে আবার নতুন করে আমার ছেলেটার মাথাটা খেয়ে লাভ কি? ও ঘুমাচ্ছে, ওকে ঘুমাতে দাও। ওর কানের কাছে প্যান প্যান করছো কেন? আম্মা, ইদানিংকাল দেখছি আপনি গোয়েন্দাগিরিও শুরু করেছেন। আমরা স্বামী স্ত্রী রুমের ভেতরে বসে কত ধরনের কথা বলতে পারি, সেটাও আপনাকে কান পেতে শুনতে হবে? আমার বিরুদ্ধে বলছো বলেই শুনেছি, তা না হলে তোমার দরজার সামনে থেকে কানটা বন্ধ করে চলে যেতাম। আমি যদি জানতাম আপনি আমার বেডরুমের সামনে দরজার পাশ দিয়ে ওত পেতে আমাদের কথা শুনছেন, তাহলে আপনার পক্ষে গুণগান গাইতাম। আমার পক্ষে গুণগান গাইতে হবে না, শুধু সমালোচনা থেকে একটু বিরত থাকো। আম্মা, কতকাল আর নীরব থাকবো? এবার আপনি একটু নিজেকে শুধরানোর চেষ্টা করুন। বলেই তন্নি রান্নাঘরের দিকে চলে গেল। গুলনাহার বেগম রাগে ফোঁস করতে করতে মনে মনে বলল, আমার রাজ্যে থেকে আমার সাথে পাঙ্গা নাও, এর ফল তোমাকে হারে হারে বোঝাবো। রাজীব হায়দার তার অফিসের চেয়ারে বসে মনে মনে ভাবছে, এত টাকা দিয়ে গুলনাহার কি করে? এ মাসে প্রায় 14 লক্ষ টাকা দিলাম, তারপরও আরো 2 লক্ষ টাকা খুঁজছে। বুঝতে পারছি না, স্বামী হিসেবে আমার একটু খোঁজ খবর নেওয়াটা উচিত। এমন সময় টেবিলের উপর ভারী কিছু রাখার শব্দে রাজীব হায়দারের ধ্যান ভাঙলো। সামনে তাকাতেই চমকে উঠলো। অপরিচিত এক ভয়ঙ্কর চেহারার লোক তার দিকে তাকিয়ে রহস্যময় একটা হাসি দিল। রাজীব হায়দার জানতে চাইলো, আপনি কে? এই পিস্তলটা দেখেও বুঝতে পারছেন না আমি কে? আমি আপনাকে চিনি না, আপনি কে? আরে রাজীব হায়দার সাহেব, এখন তো মাসে কোটি কোটি টাকা কামান, এখন আর আমারে চিনবেন কিভাবে? আমাকে যেন চিনতে পারেন সেই ব্যবস্থা করার জন্য এসেছি। আপনি এসব কি বলছেন? আপনাকে আমার চিনতে হবে কেন? হায়দার সাহেব, আমাকে চেনার প্রয়োজন নেই, আমার এই জিনিসটাকে চিনে রাখুন। প্রতি মাসে আমি এই জিনিসটা নিয়ে আসবো, আমাকে 10 লক্ষ টাকা করে দিতে হবে। আমি আপনাকে টাকা দেবো? এই হায়দার সাহেব, ভালো কথা কানে যাচ্ছে না? আপনি বুঝতে পারছেন না আমি এলাকার নেতা? ক্ষমতার পালা বদলের কারণে আমি এসে দাঁড়িয়েছি। আগের নেতাদের তো আপনি টাকা দিয়েছেন, আমাকেও দেবেন। আগে যাদের টাকা দিতাম তাদের দল তো ক্ষমতায় ছিল, এখন তো কোনো দলই ক্ষমতায় নেই। ক্ষমতায় নেই তাতে কি হয়েছে? ক্ষমতায় আসবে, আগে থেকে প্র্যাকটিস করুন। এখন দিন, 5 লক্ষ টাকা দিন। বিশ্বাস করুন, আমার কাছে কোনো টাকা নেই। মিথ্যে কথা কেন বলছেন? সকালবেলা ব্যাংক থেকে আপনি 5 লক্ষ টাকা তুলেছেন, আপনার কথা সত্য, কিন্তু সেই টাকা আমি বাসায় রেখে এসেছি, আমি অফিসে নিয়ে আসিনি। তাহলে চলুন আপনার বাসায় যাব। দেখুন, বাসায় গেলেও কোনো লাভ হবে না। আমার স্ত্রী খুব ডেঞ্জারাস একটা মানুষ, ওর হাতে টাকা গেলে সে টাকা বোম মারলেও বের হবে না। এই জিনিসটা মাথার উপরে তাক করে ধরলে গড় গড় করে মুখ থেকে টাকা গিলে ফেললেও বের হয়ে যাবে। চলুন বলছি। রাজীব হায়দার আর কোনো কথা না বলে চুপচাপ পিস্তলের ভয়ে লোকটির সাথে অফিস কক্ষ থেকে বের হয়ে যায়। তন্নি দরজা খুলতে রাজীব হায়দার ও লোকটি বাসার ভেতরে প্রবেশ করে। তন্নির মাথায় পিস্তল তাক করলো। তন্নি ভয়ে আতঙ্কে চিৎকার করে উঠলো, চুপ, একদম চুপ। তন্নি ভয়ে কাঁদো কাঁদো গলায় বলল,
বলল, আব্বা এই লোকটিকে, উনি আমার মাথায় পিস্তল ধরেছে কেন? বৌমা, আমি লোকটাকে চিনি না, আমার নাম রজব, এর চেয়ে বেশি চিনতে হইব না, চল বাসার ভেতরে চল। এই হায়দার সাহেব, এটা কি তোমার মেয়ে? না, আমার ছেলের বউ। এই তুমি তোমার শাশুড়িকে ডাক দাও। এমন সময় গুলনাহার বেগম ড্রয়িং রুমের ভেতরে আসতেই তন্নির মাথায় পিস্তল দেখে ভয়ে যেন জমে বরফ হয়ে গেল। তন্নি কিছুটা উত্তেজিত হয়ে বলল, আমি আপনার উল্টোপাল্টা কথার কারণে আপনার বিরোধিতা করি বলেই আজ আমাকে মাস্তান বাসায় ডেকে এনে শায়েস্তা করতে চাইছেন? গুলনাহার বেগম কিছু বলার আগে রজব গুলনাহার বেগমের কাছে গিয়ে তার মাথায় পিস্তল তাক করে বলল, কোনো কথা না বলে বাসার ভেতর থেকে সকালবেলা আপনার স্বামী যে 5 লক্ষ টাকা রেখে গেছে সেই টাকা নিয়ে আসুন। গুলনাহার বেগম ভয়ে আতঙ্কে কাঁপতে কাঁপতে বলল, বৌমা, নিজে মাস্তান ডেকে এনে আমার বাসায় টাকা লুট করার ফন্দি করেছো আর উল্টো আমাকে দোষারোপ করছো। বলে একে অপরকে দোষারোপ করতে করতে শাশুড়ি বউ তর্কে লিপ্ত হয়ে গেল। রজব উচ্চস্বরে ধমক দিয়ে বলল, চুপ, একদম চুপ। আমি যাওয়ার পর দুজনে ঝগড়া করিস, আগে আমার টাকা নিয়ে আয়, তা না হলে সব কথার মাথা খুলিয়ে উড়িয়ে দেবো। কাঁদো কাঁদো গলায় গুলনাহার বেগম বলল, বাবা দাঁড়ান, আমি আপনার জন্য টাকা নিয়ে আসছি। বলেই বাসার ভেতরে দৌড়ে চলে গেল। বেডরুমের ভেতরে এসে বালিশের নিচ থেকে 5 লক্ষ টাকা হাতে নিয়ে আবারও দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। দৌড়ে রাজনের রুমের ভেতরে এসে রাজন তখনও পড়ে ঘুমাচ্ছে। গুলনাহার বেগম রাগান্বিত হয়ে বিছানার পাশে বসে রাজনকে জোরে জোরে ধাক্কা দিতে রাজন কে বলে লাফ দিয়ে উঠে বসে পড়ল। আরে হতচ্ছাড়া, আমি তোর মা, বাসার মধ্যে ডাকাত পড়েছে আর তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস? আম্মা, আমি সব দেখেছি, একজন পিস্তলওয়ালা বাসার ভেতরে ঢুকে তন্নির মাথায় পিস্তল তাক করেছে, তখন আমি সবকিছু দেখেছি। তাহলে তুই কিছু করছিস না কেন? থানা পুলিশ ফোন দে। আম্মা, দল ক্ষমতায় নেই, আর তুমিও ভালো করে জানো আমারও কোনো ক্ষমতা নেই। এই মুহূর্তে আমি ফোন দিলে কেউ আমার কথা শুনবে না, তাই চুপচাপ টাকাটা নিয়ে লোকটাকে দাও। লোকটা চলে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। টাকা দিলে সব সমস্যার সমাধান হবে তা তো আমি ভালো করেই জানি, কিন্তু তোর কাছে কেন আসলাম সেটাই বুঝতে পারছি না। বলেই রাগ করে ফোঁস করতে করতে রুম থেকে বের হয়ে গেল। রাজন আবারও শুয়ে পড়ল। ড্রয়িং রুমের ভেতরে ঢুকে রজবের হাতে টাকাগুলো দিয়ে গুলনাহার বেগম বলল, বাবা, এখানে 5 লক্ষ টাকা আছে, আপনি এবার চলে যান, আমি আপনাদের বাসায় থাকতে আসিনি, টাকা পেয়েছি, আমার কাজ শেষ। আর হায়দার সাহেব, 1 সপ্তাহ পর আসবো, 5 লক্ষ টাকা রেডি রাখবেন। বলেই রজব ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। ভয়ে আতঙ্কে একজন আরেকজনের দিকে তাকাচ্ছে। এমন সময় মেন দরজার সামনে থেকে চিৎকারের আওয়াজ ভেসে আসলো। সবাই চমকে উঠলো, একে অপরের দিকে তাকিয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। মেন দরজার সামনে আসতেই সবাই আবারও চমকে উঠলো। ফ্লোরে বেহুশ হয়ে পড়ে আছে রজব, পাশে স্ক্যাচে ভর করে দাঁড়িয়ে হাঁপাচ্ছে কাজের মেয়ে লিলি। সবাই বুঝতে পারলো লিলি রজবকে আঘাত করে বেহুশ করে দিয়েছে। রাজীব হায়দার বলল, এটা কি করেছিস তুই? এই লোকটা যদি এখন মরে যায়? লিলি বলল, মরে গেলে যাবে মামা, আপনাদের কোনো ভয় নেই, আমি এই লোকটাকে আঘাত করেছি, আমি নিজেই দোষ স্বীকার করব। গুলনাহার বেগম বলল, তুই এই লোকটাকে কেন মারলি? ওর হাতে তো পিস্তল ছিল, ও যদি তোকে মেরে ফেলতো? লিলি মুচকি হেসে বলল, মামি, ভয় করলে কোনো কিছু জয় করা সম্ভব নয়। আপনি এই পরিবারের একজন স্বৈরশাসক, আপনার কথার বাইরে কেউ কোনো কথা বলতে পারে না। আপনাকে এক কথায় সবাই ভয় পায়। সে আপনি আজকে ভয়ে লোকটাকে 5 লাখ টাকা দিয়ে দিয়েছেন। রাজন ভাই এই এলাকার অনেক বড় নেতা, তাকে দেখলে ছোট বড় সবাই সালাম দেয়, ভয় পায়। সে আজকে এই লোকটার ভয়ে চাদর মুড়ো দিয়ে ঘুমের ভান করে শুয়ে আছে। সত্য কথা কি জানেন? কারো ক্ষমতা চিরস্থায়ী নয়। আপনাকে ভয় পেয়ে প্রতি মাসে মামা মোটা অঙ্কের টাকা আপনাকে দেয়, আপনি ভয় পেয়ে সেই টাকাই সন্ত্রাসীকে দিচ্ছেন। আগামীকাল এই সন্ত্রাসী আবারও আসবে, সে আবারও টাকা খুঁজবে। আমি মনে করি সব অন্যায় শেষ হওয়া দরকার, তাই ওকে পেছন থেকে আঘাত করেছি। মামা, আপনি পুলিশকে ফোন দেন, ও জীবিত থাকলে ওকে ধরিয়ে দিন, আর মরে গেলে আমাকে ধরিয়ে দিন। এমন সময় রাজন এসে পাশে দাঁড়িয়ে বলল, আম্মা, লিলি এত সময় যে কথাগুলো বলেছে সব সত্য কথা। আমরা নিজেদের ক্ষমতাবান মনে করি, কিন্তু ভুলে যায় ক্ষমতা চিরস্থায়ী নয়। বিপদে পড়লেই বোঝা যায় আমি অতীতে কতটুকু অন্যায় করেছি, জুলুম করেছি। আসলে আম্মা, সব অন্যায় শেষ হওয়া প্রয়োজন। গুলনাহার বেগম রাজীব হায়দারের হাত ধরে বলল, আমি তোমার প্রতি অনেক অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করো। গুলনাহার বেগমের মুখে এমন কথাটি শুনে সবার মুখে হাসি ফুটলো। প্রিয় ভিউয়ার্স, আসুন অতীতের ভুল ত্রুটিগুলো সংশোধন করে সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করি, সুন্দর একটি পৃথিবী গড়ার চেষ্টা করি। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটি রচনা ও পরিচালনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় রিমন।